সুপ্রিয় শিক্ষার্থীরা, কিশোরগঞ্জ অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে আমি এসেছি কিশোরগঞ্জ অনলাইন স্কুল থেকে। তোমরা এতদিন আমাকে নিশ্চয়ই চিনে গেছো, আমি তোমাদের রিনাত ম্যাম। তবু আমি আমার পরিচয়টা আবারও দিচ্ছি। আমি জিন্নাত রাহানা মিতালি, সহকারী শিক্ষক, বনগ্রাম 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, কটিয়াদি, কিশোরগঞ্জ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি আশা করি তোমরা ভালো থাকো এবং নিরাপদে থাকো। আমিও অনেক ভালো আছি। তবে করোনার সংক্রমণ যে হারে বাড়ছে, আমরা কতদিন যে ভালো থাকতে পারবো তা এখনো কেউ বলতে পারছি না। কিন্তু তবু আমাদেরকে ভালো থাকার চেষ্টা করতে হবে, সচেতন থাকতে হবে। কারণ সচেতনতাই করোনাকে প্রতিহত করার একমাত্র হাতিয়ার। তোমরা সচেতন থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে আর বাড়িতে থাকবে, কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কি মনে আছে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? হ্যাঁ, যদি মনে থাকে তাহলে তোমরা প্রশ্নের উত্তর দাও দেখি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি তোমাদের। গত পাঠে আমরা কি পড়েছিলাম তোমরা একটু মনে করো। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে 1971 সালে 16ই ডিসেম্বর দিনটি আমাদের জাতীয় জীবনে এত গুরুত্বপূর্ণ কেন? তোমরা কি বলতে পারো? হ্যাঁ, গত ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। 1971 সালে 16ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ এই দিনে আমরা আমাদের দেশকে পুরোপুরি শত্রুমুক্ত করে বিজয় অর্জন করেছিলাম। এই বিজয় অর্জন করতে দেশবাসীকে করতে হয়েছিল এক মরণপণ মুক্তিযুদ্ধ, তাই না? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আরেকটা প্রশ্নের উত্তর দাও তো। স্বাধীনতা অর্জনের জন্য আমাদের কি করতে হয়েছিল? তোমরা কি বলতে পারবে স্বাধীনতা অর্জনের জন্য আমাদের কি করতে হয়েছিল? হ্যাঁ, এই স্বাধীনতা অর্জনের জন্য আমাদের দেশবাসী কি করতে হয়েছিল? মরণপণ মুক্তিযুদ্ধ। এদেশের সাহসী বীর মুক্তিযোদ্ধারা প্রাণপণে যুদ্ধ করেছিল এবং শত্রু সেনাদের তাড়িয়েছিল। সশস্ত্র যুদ্ধে আমাদের দেশে মুক্তি সেনারা প্রাণ দিয়েছিল, তাই না? হ্যাঁ, তাহলে এখন নিশ্চয়ই তোমাদের মনে হয়েছে আমরা কি পড়েছিলাম, তাই না? তাহলে আজকে আমরা পড়ব স্মরণীয় যারা চিরদিন গল্পটির দ্বিতীয় অংশ। স্মরণীয় যারা চিরদিন গল্পটির দ্বিতীয় অংশ। আমাদের আজকের পাঠের শিরোনাম হচ্ছে স্মরণীয় যারা চিরদিন পাঠের দ্বিতীয় অংশ। গত ক্লাসে আমরা পড়েছিলাম প্রথম অংশটা, তাই না? তোমরা তোমাদের বইয়ের 44 পৃষ্ঠা খুলো। তোমরা তোমাদের বইয়ের 44 পৃষ্ঠা খুলো। হ্যাঁ, আমি প্রথমে আমাদের পাঠের অংশটুকু তোমাদেরকে ভালো করে পড়ে শোনাবো। তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবে, কেমন? আর আমি কোন বিরাম চিহ্নে কতটুকু বিরাম নিচ্ছি সেটাও লক্ষ্য করবে। আর আঙ্গুল দিয়ে তোমরা পাঠের অংশটুকু, আমি যে অংশটুকু পড়বো তার নিচে আঙ্গুল দিয়ে মিলাবে, কেমন? আচ্ছা, তাহলে আমি শুরু করি। তোমরাও বই খুলো এবং আমার সাথে মিলাও, আঙ্গুল ধরে মিলাও। আচ্ছা, আমি শুরু করছি। আচ্ছা, আমরা আজকে যে অংশটুকু পড়বো, আমাদের আজকের অংশটুকু হচ্ছে 1971 সালের 25শে মার্চ থেকে শুরু করে হত্যা করে আরো কয়েকজন শিক্ষককে এই পর্যন্ত। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ? হ্যাঁ, এখন আঙুল ধরো। আমি শুরু করছি। 1971 সালে 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে আর নানা আবাসিক এলাকায়। নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। সেই হত্যাকাণ্ড চালিয়ে যেতে থাকে বিরামহীন, চালিয়ে যেতে থাকে পরবর্তী 9 মাস ধরে। পাশাপাশি তারা বিশেষ রকমের হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনাও করে। সেই পরিকল্পনা অনুসারে একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের। পুরো দেশের নানা পেশার মেধাবী ব্যক্তিদের তালিকা তৈরি করে তারা। হত্যা পরিকল্পনা কার্যকর করার জন্য পাকিস্তানিরা গড়ে তোলে রাজাকার, আলবদর ও আলসামস বাহিনী। পাষণ্ড কিছু লোকজন যোগ দেয় এইসব বাহিনীতে।
তারা পাকিস্তানি সেনাদের ওই হত্যা পরিকল্পনায় সহযোগিতা করে। 25শে মার্চের মধ্যরাতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনীষী শিক্ষক এম মনিরুজ্জামান, অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ডক্টর গোবিন্দচন্দ্র দেব। পাকিস্তানি সেনারা সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতেই শুধু আক্রমণ চালায়নি, হানা দেয় তারা শিক্ষকদের বাড়িতে বাড়িতেও। বিজ্ঞানের শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান। প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কোরআন পড়া শুরু করেন। এই কোরআন পাঠরত মানুষটিকেই টেনে হিঁচড়ে নিচে নামায় পাকিস্তানি সেনারা। একেবারেই নিচতলায় থাকতেন অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক। তাকেও শত্রুরা টেনে হিঁচড়ে বের করে আনে। তারপর এই দুই শিক্ষককে গুলি করে হত্যা করে। এই বাড়ির খুব কাছেই এক বাসায় থাকতেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব। দর্শনশাস্ত্রে যশস্বী শিক্ষক ছিলেন তিনি। মানুষ হিসেবে ছিলেন খুব সহজ সরল আর নিরহংকার। ওই একই রাতে তাকেও হত্যা করা হয়। একই রাতে তাকেও হত্যা করে তারা। হত্যা করে আরো কয়েকজন শিক্ষককে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পেরেছ? হ্যাঁ, তোমাদের সুবিধার্থে আমি আরো একবার পড়ে দিচ্ছি। আমরা যত বেশি পড়বো আমাদের তত বেশি পড়ার দক্ষতা অর্জন হবে। ঠিক আছে? তাহলে তোমরা আবার একটু ধরো এবং আমার সাথে মিলাও। হ্যাঁ, আমি শুরু করছি। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর। আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে আর নানা আবাসিক এলাকায়। নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। সেই হত্যাকাণ্ড চালিয়ে যেতে থাকে বিরামহীন, চালিয়ে যেতে থাকে পরবর্তী 9 মাস ধরে। পাশাপাশি তারা বিশেষ রকমের হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনাও করে। সেই পরিকল্পনা অনুসারে একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের। পুরো দেশের নানা পেশার মেধাবী ব্যক্তিদের তালিকা তৈরি করে তারা। হত্যা পরিকল্পনা কার্যকর করার জন্য পাকিস্তানিরা গড়ে তোলে রাজাকার, আলবদর ও আলসামস বাহিনী। পাষণ্ড কিছু লোকজন যোগ দেয় ওই সব বাহিনীতে। তারা পাকিস্তানি সেনাদের ওই হত্যা পরিকল্পনায় সহযোগিতা করে। 25শে মার্চের মধ্যরাতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনীষী শিক্ষক এম মনিরুজ্জামান, অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ডক্টর গোবিন্দচন্দ্র দেব। পাকিস্তানি সেনারা সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতেই শুধু আক্রমণ চালায়নি, হানা দেয় তারা শিক্ষকদের বাড়িতে বাড়িতেও। বিজ্ঞানের শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান। প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কোরআন পড়া শুরু করেন। ওই কোরআন পাঠরত মানুষটিকেই টেনে হিঁচড়ে নিচে নামায় পাকিস্তানি সেনারা। একেবারেই নিচতলায় থাকতেন অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক। তাকেও শত্রু সেনারা টেনে হিঁচড়ে বের করে আনে। তারপর এই দুই শিক্ষক এ বাড়ির খুব কাছেই এক বাসায় থাকতেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব। দর্শনশাস্ত্রে যশস্বী শিক্ষক ছিলেন তিনি। মানুষ হিসেবে ছিলেন খুব সহজ সরল আর নিরহংকার। ওই একই রাতে তাকেও হত্যা করে তারা। হত্যা করে আরো কয়েকজন শিক্ষককে। প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমরা তো পড়লাম ঠিকই, কিন্তু এই পড়ার সাথে সাথে মনটা গভীর অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। মনটা অনেকটা খারাপ হয়ে গেল। আসলে তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে এই কথাটা যখন আমরা পড়ি তখন চোখ দিয়ে আসলে চোখে পানি এসে যায়। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে অংশটুকু পড়লাম তাতে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা আমাদের গভীর রাতে ঢাকায় নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে এবং আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে এবং আবাসিক এলাকায়। সেই হত্যাকাণ্ড শুধু চালিয়ে তারা ক্ষান্ত হননি। তারা করে কি, এই ধারাবাহিকভাবে এই হত্যাকাণ্ড চালিয়ে যেতে থাকে বিরামহীনভাবে। তারপর পরিকল্পনা করে কিভাবে এই হত্যাকাণ্ড চালানোর আরেকটা পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা অনুসারে হত্যা করে দেশের মেধাবী, আলোকিত এবং বরেণ্য সব মানুষদের। তারা হত্যা করে পুরো দেশের নানা পেশার মেধাবী ব্যক্তিদের তালিকা তৈরি করে তাদেরকে হত্যা করে। আর এই হত্যাকাণ্ড পরিচালনা করার জন্য
এই হত্যাকাণ্ড পরিচালনা করার জন্য তারা একটা বাহিনী গঠন করে। সেই বাহিনীটা হচ্ছে রাজাকার, আল বদর ও আল শামস বাহিনী। কিছু আমাদের দেশের কিছু স্বার্থপর, লোভী এবং পাষণ্ড মানুষ এই বাহিনীতে যোগ দেয় এবং পাকিস্তানি বাহিনীতে এই হত্যা পরিকল্পনায় সহযোগিতা করেন। 25শে মার্চের মধ্যরাতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনিরুজ্জামান এবং অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা এবং গোবিন্দচন্দ্র দেব। পাকিস্তানি সেনারা সেই রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতেই শুধু আক্রমণ করেনি, তারা এইসব শিক্ষকদের ধরে নিয়ে যায় এবং হত্যা করে। তারা হানা দেয় শিক্ষকদের বাড়িতে বাড়িতে। অধ্যাপক মনিরুজ্জামান তখন বাড়িতেই ছিলেন এবং প্রচণ্ড গোলাগুলি শব্দ শুনে তিনি কোরআন পাঠে বসে যান। কিন্তু পাকিস্তানি সেনারা এই শিক্ষককে এই কোরআন পাঠরত অবস্থায় টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে এবং এই একই বাড়িতেই নিচতলায় থাকতে অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ওনাকেও তারা টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসেন এবং গুলি করে হত্যা করেন। আর এই বাসারই কিছু পাশেই থাকতো, একটা বাড়িতে থাকতো অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব। সেই রাতে তাকেও ধরে নিয়ে আসা হয় এবং হত্যা করা হয়। অধ্যাপক মনিরুজ্জামান ছিলেন ইংরেজি প্রফেসর আর অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুর ছিলেন আর অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শন শাস্ত্রে যশস্বী শিক্ষক। তিনি ছিলেন খুব সহজ সরল এবং নিরহংকার। এই একই রাত্রে তাকেও হত্যা করা হয় এবং হত্যা করা হয় আরও কয়েকজন শিক্ষককে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের এই পাঠ্য থেকে জানলাম যে আমাদের এই 25শে মার্চের রাতে কাদেরকে হত্যা করা হয় এবং তারা কারা। তারা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা এবং গোবিন্দচন্দ্র দেব। এছাড়াও আরো কয়েকজন শিক্ষককে সেই রাতেই হত্যা করা হয়। আসলে এই পাঠটা পড়াতে আমার খুব কষ্ট হচ্ছে। আমার এই কথাগুলো বারবার মনে হচ্ছে আর কষ্ট হচ্ছে। আমি আসলে খুব কষ্ট পাইতেছি আজকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে যে অংশটুকু পড়লাম, প্রিয় শিক্ষার্থীরা, এই অংশটুকু আমরা যে আজকে অংশটুকু পড়লাম, এই অংশটুকু শুধু আমাদের এই গল্পের অংশ না, এটা আমাদের অস্তিত্বের একটা অংশ। আমরা এই মানুষরা যদি না থাকতো তাহলে আজকে আমরা এই স্বাধীন দেশে বসবাস করতে পারতাম না। আজকে আমরা এই স্বাধীন দেশে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। তাহলে আমাদের অস্তিত্বটা অনেকটা নির্ভর করেছে তাদের উপর। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আজকে আমরা যে পাঠটুকু পড়লাম এখান থেকে আমরা আজকে খুঁজে বের করব যুক্ত বর্ণযুক্ত কি কি নতুন শব্দ আছে। এই পাঠে আজকে যুক্ত বর্ণযুক্ত কি কি নতুন শব্দ আছে তোমরা খুঁজো, আমিও তোমাদের জন্য খুঁজে বের করে রেখেছি এবং একটা তালিকাও তৈরি করে রেখেছি। তাহলে চলো দেখি আজকে আমরা কি কি নতুন শব্দ পেলাম। আজকে শুধু নতুন শব্দ না, আজকে হচ্ছে এই পাঠে যুক্ত বর্ণ বিশিষ্ট নতুন শব্দ। তাহলে আমি কি কি নতুন শব্দ পেলাম একটু দেখি। আমাদের আজকের এই পাঠে ছিল আক্রমণ, এটা হচ্ছে একটা নতুন শব্দ। ছাত্রাবাস, ঘুমন্ত, হত্যাকাণ্ড, পরিকল্পনা। আমরা এই 5টা নতুন যুক্ত বর্ণযুক্ত শব্দ পেলাম এই পাঠে। তোমরা খাতা খুলো এবং খাতা এই শব্দগুলি উঠিয়ে নাও। আমরা কি কি শব্দ পেলাম? আক্রমণ, ছাত্রাবাস, ঘুমন্ত, হত্যাকাণ্ড এবং পরিকল্পনা। এই 5টি শব্দ আমরা নতুন পেলাম। তোমরা খাতায় উঠিয়ে নাও। হ্যাঁ, এখন চলো আমরা প্রথমে এই শব্দগুলির অর্থ জানি। এই শব্দগুলির অর্থ জানবো আমরা প্রথমে। তাহলে প্রথমে আছে আক্রমণ।
আক্রমণ। তাহলে আমরা প্রথমেই জানবো আক্রমণ অর্থ কি। তাহলে এই আক্রমণ শব্দের অর্থ কি? আমাদের আক্রমণ শব্দের অর্থ হচ্ছে অন্যের উপর হামলা। কি অর্থ? অন্যের উপর হামলা। এর আরেকটা অর্থ আছে ঝাঁপিয়ে পড়া। তাহলে আমরা অর্থটা লিখে নেই। হ্যাঁ, তাহলে আমরা আক্রমণ অর্থ পেলাম ঝাঁপিয়ে পড়া। আচ্ছা, তাহলে আমরা অর্থ কি পেলাম? আক্রমণ শব্দের অর্থ পেলাম অন্যের উপর হামলা অথবা ঝাঁপিয়ে পড়া। তোমরা খাতায় লিখে নাও। আচ্ছা, তারপর আছে আরেকটা শব্দ আছে ছাত্রাবাস। তাহলে ছাত্রাবাস অর্থ হচ্ছে ছাত্রনিবাস, অর্থাৎ ছাত্ররা যেখানে থাকে। আমি লিখি ছাত্রনিবাস। ছাত্রাবাস শব্দের অর্থ হচ্ছে ছাত্রনিবাস, অর্থাৎ ছাত্ররা যেখানে থাকে। এরপর আছে ঘুমন্ত। ঘুমন্ত ঘুমন্ত শব্দের অর্থ হচ্ছে ঘুমিয়ে আছে এমন। ঘুমন্ত শব্দের অর্থ ঘুমিয়ে আছে এমন। তাহলে আমরা লিখি আছে এমন। ঘুমিয়ে আছে এমন। ঘুমন্ত অর্থ হচ্ছে ঘুমিয়ে আছে এমন। আচ্ছা, তাহলে আমরা তিনটা শব্দের অর্থ জানলাম। এখন আরো কয়টা রয়ে গেছে? আরো দুইটা রয়ে গেছে। এখন আমরা পরের গুলি একটু লিখি। হ্যাঁ, এরপর আছে হত্যাকাণ্ড। হত্যাকাণ্ড 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 অর্থ হচ্ছে হত্যার ঘটনা বা হত্যার কাহিনী। তাহলে আমরা কি লিখবো? হত্যার ঘটনা। হত্যার ঘটনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতায় উঠাও। আচ্ছা, এরপরে আছে পরিকল্পনা। পরিকল্পনা অর্থ কি? আমরা জানি পরিকল্পনা অর্থ হচ্ছে আমরা যে কাজগুলি করব তার আগে থেকে যে একটা নকশা তৈরি করে রাখে, এটা হচ্ছে পরিকল্পনা, অর্থাৎ কর্মপ্রণালী অথবা নকশা। পরিকল্পনা অর্থ হচ্ছে পরিকল্পনা অর্থ হচ্ছে কর্মপ্রণালী বা নকশা। কর্মপ্রণালী বা নকশা। তাহলে আমরা প্রত্যেক শব্দের অর্থ জেনে গেলাম। প্রথমে ছিল আক্রমণ। আক্রমণ শব্দের অর্থ ছিল অন্যের উপর হামলা।
তারপর ছিল ছাত্রাবাস। ছাত্রাবাস অর্থ হচ্ছে ছাত্র নিবাস, অর্থাৎ ছাত্ররা যেখানে থাকে। তারপরে হচ্ছে ঘুমন্ত। ঘুমন্ত অর্থ হচ্ছে ঘুমিয়ে আছে এমন। তারপর আছে হত্যাকাণ্ড। হত্যাকাণ্ড অর্থ হচ্ছে হত্যার ঘটনা। তারপর আছে পরিকল্পনা। পরিকল্পনা অর্থ হচ্ছে কর্মপ্রণালী বা নকশা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 5টি যুক্ত বর্ণযুক্ত নতুন শব্দের অর্থ শিখলাম। তাহলে এখন আমরা এই যে নতুন শব্দগুলি থেকে আমরা যুক্ত বর্ণ আলাদা করব এবং ভেঙে লিখব। আমরা তো 5টি শব্দের অর্থ জানলাম, তাই না? এখন আমরা এই যুক্ত বর্ণযুক্ত শব্দগুলি থেকে যুক্ত বর্ণ আলাদা করব এবং ভেঙে লিখব। প্রথমে আছে আক্রমণ। আক্রমণ। তাহলে আক্রমণ, এখানে যুক্ত বর্ণ আছে কোনটা? এই যে ক এবং রফলা। তাহলে এটাকে আমরা আলাদা করে লিখি। হ্যাঁ, এই ক রফলা আমরা আলাদা করে লিখলাম। তাহলে এটাকে যদি ভেঙে লিখি তাহলে হবে ক আর হবে রফলা। তাহলে আমরা আক্রমণ থেকে যুক্ত বর্ণ আলাদা করলাম এবং ভেঙে লিখলাম। তারপর আছে ছাত্রাবাস। ছাত্রাবাস, এখানে যুক্ত বর্ণ হচ্ছে তয় রফলা। ত রফলা। তাহলে এটাকে আমরা ভেঙে লিখি। তো ফলা। তাহলে ছাত্রাবাস থেকে আমরা তয় রফলা আলাদা করেছি এবং ভেঙে লিখেছি তো রফলা। ঠিক আছে? তারপরে আছে ঘুমন্ত। তারপর আছে কি ঘুমন্ত। তাহলে আমরা এখানে লিখি ঘুমন্ত। ঘুমন্ত। ঘুমন্ত, এখানে যুক্ত বর্ণ হচ্ছে দন্তান্ন তো। তাহলে এটাকে আমরা আলাদা করে লিখি। হ্যাঁ, আলাদা করে লিখলাম। এখন এটাকে ভেঙে লিখি। দন্তান্ন আর হচ্ছে তো। তাহলে ঘুমন্ততে ছিল দন্তান্ন নয় তো, ভেঙে লিখলাম দন্তান্ন তো আলাদা করি। তারপরে আছে হত্যাকাণ্ড। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, স্যারেরা যারা আছেন, আসলে আমি বুঝতে পারতেছি না যে বোর্ড কি দেখা যাচ্ছে কিনা, কারণ আমার আজকের বেশিরভাগ কাজই হচ্ছে বোর্ডে। আপনারা ঠিক একটু কমেন্টস করে ঠিক একটু জানান প্লিজ। তারপরে আছে হত্যাকাণ্ড। হত্যাকাণ্ড। হত্যাকাণ্ড, এখানে আছে যুক্ত বর্ণ হচ্ছে মূর্ধন্য ডো একসাথে। তাহলে আমরা এটা আলাদা করে লিখি। হ্যাঁ, দন্তান্ন আর হচ্ছে মাটি। কারেন্ট কেসে দেবো তো একটু, ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে হত্যাকাণ্ড থেকে আমরা মূর্ধন্য ড আলাদা করলাম। এরপর আছে পরিকল্পনা। এখন চলো আমরা পরিকল্পনা থেকে যুক্ত বর্ণ আছে সেটা আলাদা করি।
পরিকল্পনা। এখানে যুক্ত বর্ণ আছে ল আর প একসাথে, তাহলে এটাকে আমরা আলাদা করে লিখি। লয় প। এখন যদি ভেঙে লিখি তাহলে কি হবে? ল আর হচ্ছে প। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মানে এই পর্যন্ত অনেক ক্লাসে যুক্ত বর্ণ ভেঙে লেখা শিখেছি। এখন আমাদের কাছে এটা সহজ মনে হচ্ছে, তাই না? আচ্ছা, আমরা যেই সকল যুক্ত বর্ণ লিখলাম, এখন এই যুক্ত বর্ণগুলো দিয়ে আমরা আরো শব্দ তৈরি করি। তাহলে কি লেখা যায়? এরকম আক্রমণের কয়রফলা দিয়ে আরো শব্দ লেখা যায়, যেমন ক্রমশ। ক্রমশ। হ্যাঁ, লেখা যায় ক্রমশ। আর আরো কি লেখা যায়? আরো লেখা যায় সংক্রমণ। সংক্রমণ। তাহলে আমরা কয়রফলা দিয়ে দুইটি শব্দ তৈরি করলাম। তারপর আছে ছাত্রাবাস। ছাত্রাবাসে কি ছিল? তয়রফলা। তাহলে তয়রফলা দিয়ে আমরা কি বাক্য তৈরি করতে, শব্দ তৈরি করতে পারি? এটা ছিল আক্রমণ থেকে কয়রফলা নিয়ে আমরা দুইটা শব্দ তৈরি করলাম। এখন হচ্ছে ছাত্রাবাস থেকে, তাহলে আমরা তৈরফলা দিয়ে আরো দুটো শব্দ তৈরি করলাম, কি? মাত্র, অত্র। ঠিক আছে। তারপরে ছিল ঘুমন্ত। ঘুমন্তর মধ্যে যুক্ত বর্ণ ছিল দন্তান্বয়িত। তাহলে আমরা দন্তান্বয়িত দিয়ে আর কি শব্দ তৈরি করতে পারি? ঘুমন্ত। এরকম হতে পারে ঝুলন্ত। ঝুলন্ত। তারপরে হতে পারে শান্ত। তাই না? তাহলে আমরা তৈরফলা দিয়ে তৈরি করলাম ঝুলন্ত, শান্ত। আর না, সরি, দন্তান্বয়িত দিয়ে তৈরি করলাম ঝুলন্ত, শান্ত। আর তৈরফলা দিয়ে তৈরি করলাম মাত্র, অত্র। তারপরে আমাদের কি আছে? হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের মধ্যে ছিল মূর্ধন্য নৈড। তাহলে আমরা এই মূর্ধন্য নৈড দিয়ে কি কি শব্দ তৈরি করতে পারি? যেমন গণ্ড, খণ্ড, এরকম। গণ্ড। তারপরে আছে খণ্ড। তাহলে আমরা মূর্ধন্য ড দিয়েও দুইটা শব্দ তৈরি করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খাতায় উঠিয়ে নাও। পরে যখন বাড়িতে পড়বে তখন হয়তো মনেও না থাকতে পারে, তখন এটা দেখলেই তোমাদের মনে হয়ে যাবে। তারপর ছিল পরিকল্পনা। পরিকল্পনাতে ছিল লয় প। ল আর প একসাথে। তাহলে লয় পদে আমরা কি শব্দ তৈরি করতে পারি বলো তো? ল প একসাথে ছিল না? লয় প। তাহলে লয় প দিয়ে আমরা কি শব্দ তৈরি করতে পারি? তোমরা একটু বলো তো দেখি। এতক্ষণ তো আমরা পড়লাম, এখন তোমরাই বলতে পারবে। হ্যাঁ, যেমন গল্প, অল্প, কল্পনা, এরকম শব্দ আমরা তৈরি করতে পারি। তাহলে লিখি আমরা গল্প, অল্প, গল্প, অল্প, তারপর আছে কল্পনা, এরকম। তাই না? তাহলে আমরা এই নতুন শব্দগুলি দিয়ে, যুক্ত বর্ণযুক্ত শব্দগুলি দিয়ে, আমরা প্রথমে যুক্ত বর্ণযুক্ত শব্দগুলির অর্থ জানলাম, তারপর যুক্ত বর্ণ ভেঙে লিখলাম। এখন এই যুক্ত বর্ণ দিয়ে আরো নতুন দুটি করে শব্দ লিখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম? চলো আমরা আরেকবার জেনে নিই। আমরা এতক্ষণ পড়লাম
আমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের স্মরণীয় যারা চিরদিন গল্পটি দ্বিতীয় অংশ। এবং এই পাঠের অংশটুকু থেকে আমরা যুক্ত বর্ণযুক্ত নতুন শব্দ বেছে নিলাম এবং এই যুক্ত বর্ণযুক্ত নতুন শব্দের অর্থ জানলাম। তারপর যুক্ত বর্ণ ভেঙে লিখতে শিখলাম এবং এই যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করা শিখলাম, তাই না? আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দিই। আজকে তো আমরা পড়লাম, তাহলে তোমরা এই আজকের পাঠের উপর একটা বাড়ির কাজ করে আনবে, কেমন? তাহলে আমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে আজকের পাঠে বিশেষভাবে পড়া শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে খাতায় লিখবে। তাহলে আমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে আজকের পাঠে বিশেষভাবে পড়া শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে খাতায় লিখবে। তোমরা সবাই লিখে নিয়েছো? হ্যাঁ, আমাদের আজকে পাঠে বিশেষ শব্দগুলি কি কি ছিল আমি আবার একটু দেখিয়ে দিই। আক্রমণ, ছাত্রাবাস, ঘুমন্ত, হত্যাকাণ্ড, পরিকল্পনা, এই 5টি শব্দ ছিল আজকে পাঠের বিশেষ শব্দ। তাহলে তোমরা এই 5টি শব্দ দিয়ে বাড়িতে বাক্য তৈরি করে খাতায় লিখবে, ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।